আমরা আজকে জেনারেল অ্যানেস্থেটিক্সটা পড়বো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। যাদের এই আইটেমটা দেওয়া বাকি আছে, স্পেশালি এ ব্যাচের, ওরা নেক্সট উইকে তোমাদের ব্যাচ টিচার ডক্টর মাহবুবের কাছে আইটেমটা ক্লিয়ার করে ফেলবে। প্রথমেই আমরা দেখি যে জেনারেল অ্যানেস্থেসিয়াটা কি। জেনারেল অ্যানেস্থেসিয়া হলো দি নিউরোফিজিওলজিক স্টেট produced by general anesthetics, যার কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেমন আনকনশাসনেস, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া, ইনহিবিশন অফ অটোনমিক রিফ্লেক্সেস অ্যান্ড স্কেলিটাল মাসল রিল্যাক্সেশন। তাহলে একটা সার্জারি করার আগে তুমি যদি পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে চাও, অবশ্যই এই যে এজেন্টটা এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। নট এ সিঙ্গেল এজেন্ট, কম্বিনেশন অফ এজেন্ট লাগবে। তাহলে তুমি তাকে একটা আইডিয়াল জেনারেল অ্যানেস্থেটিক্স কম্বিনেশন বলতে পারবে। আনকনশাসনেস থাকবে। লোকাল অ্যানেস্থেসিয়া আর জেনারেল অ্যানেস্থেসিয়ার ডিফারেন্স হলো, জেনারেল অ্যানেস্থেসিয়াতে আনকনশাসনেস থাকবে, লোকাল অ্যানেস্থেসিয়াতে একটা লোকাল এরিয়া জুড়ে লস অফ সেন্সেশন থাকবে। একটা টার্ম রিটেন পরীক্ষায় দুই একবার এসেছিল যে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কাকে বলে। দেখা যায় যে আমি আগে বললাম যে একটা সিঙ্গেল অ্যানেস্থেটিক্স সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না, এই জন্য আমরা একটা কম্বিনেশন ব্যবহার করি ব্যালেন্সড অ্যানেস্থেসিয়ার জন্য। ইউজ অফ কম্বিনেশনস অফ ইন্টারভেনাস, তার মধ্যে থাকবে ইন্টারভেনাস ড্রাগ, ইনহেল ড্রাগ। কেন থাকবে? টু টেক অ্যাডভান্টেজেস অফ দ্য ফেভারেবল প্রপার্টিস অফ ইচ এজেন্ট। আমরা পড়বো যে এক একটা এজেন্টের এক এক ধরনের অ্যাডভান্টেজ আছে, আবার স্পেশাল কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এমন একটা কম্বিনেশন করব যে আমরা ম্যাক্সিমাম সুবিধাটা পাবো, অ্যাডভান্টেজটা নিতে পারবো, আর অ্যাডভার্স ইফেক্ট গুলি মিনিমাইজিং দেয়ার অ্যাডভার্স ইফেক্ট। মানে এমন একটা কম্বিনেশন করব যে এজেন্ট গুলি থেকে আমি অ্যাডভান্টেজটা বেশি পাবো while minimizing their adverse effect। কি কি দিয়ে আমরা করতে পারি? একটা ইনহেলড অ্যানাস্থেটিক্স দিয়ে ইন্ডাকশন করতে পারি, তারপর ইন্টারভেনাস অ্যানাস্থেটিক্স দিয়ে মেইনটেনেন্স করতে পারি, সিডেটিভ হিপনোটিক্স দিতে পারি, অপিওয়েড দিতে পারি অ্যানালজেসিয়া প্রডিউস করার জন্য, আর নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগ দিতে পারি। For more invasive surgical procedure, anesthesia may begin with a pre-operative benzodiazepines। আমরা জানি যে প্রি অ্যানেস্থেটিক কিছু মেডিকেশন আমাদের দিতে হয়, এটা আমরা পড়বো পরে। ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিউর আমরা কিভাবে শুরু করতে পারি? এটা হলো একটা ব্যালেন্সড অ্যানেস্থেসিয়ার এক্সাম্পল, যে আমরা প্রি অপারেটিভলি বেনজোডায়াজেপিনস দিতে পারি, তারপর অ্যানেস্থেসিয়াটা ইনডিউস করতে পারি কোনো ইন্টারভেনাস এজেন্ট দিয়ে, যেমন থায়োপেন্টাল সোডিয়াম অথবা প্রোপোফল। মেইনটেইন করতে পারি কম্বিনেশন অফ ইনহেলড অ্যান্ড ইন্টারভেনাস ড্রাগ, যেমন ভোলাটাইল এজেন্ট অথবা নাইট্রাস অক্সাইড, সাথে দিব প্রোপোফল অথবা অপিওয়েড অ্যানালজেসিক। এটা হলো একটা অ্যাজ এ হোল ব্যালেন্সড অ্যানেস্থেসিয়ার এক্সাম্পল। কি কি থাকবে? আর তোমাদের যখন ওয়ার্ড শুরু হবে, এখন কবে, মানে যখনই তোমরা ওয়ার্ডে যাবে, সার্জিক্যাল ওয়ার্ডে, একটা সার্জারির আগে অ্যানেস্থেসিয়া কি কি দিচ্ছে একটু তাড়াতাড়ি যে অবশ্যই দেখবে যে তোমাদের এই মেডিকেল কলেজে ইন্ডাকশন কি দিয়ে দিচ্ছে। আবার অনেক সময় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন গুলি অর্ডার দাও তোমরা ওয়ার্ডে যে, ওটা দেখবে যে প্রি অপারেটিভ মেজারমেন্ট হিসেবে আমরা কি কি দিচ্ছি, বেনজোডায়াজেপিনস দিচ্ছি নাকি, প্রোটন পাম্প ইনহিবিটর দিচ্ছি নাকি, পেশেন্টকে কোনো আগেই অ্যানালজেসিক দেওয়া হচ্ছে নাকি, অবশ্যই এগুলি খেয়াল করবে। তারপর যখন সার্জারি আগে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, দেখবে যে তোমাদের ওই যে সিলিন্ডার গুলি আছে, ওটাতে কোন সিলিন্ডারে কি লেখা, এটা কি নাইট্রাস অক্সাইড নাকি হ্যালোথেন,
কোনটা দিয়ে ইন্ডাকশন করা হচ্ছে দেখবে, স্যার কোনটা দিচ্ছে প্রথমে, থায়োপেন্টাল নাকি প্রোপোফল। তারপর মেইনটেনেন্স কি দিয়ে করছে, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা কি দেই, অ্যাট্রাকিউরিয়াম রোকিউরিয়াম দেই নাকি সাক্সামিথোনিয়াম দেই। আবার যখন সার্জারিটা শেষ হয়ে যাবে মাসেল রিল্যাক্সেন্টটা রিভার্স করার জন্য কি আমরা কি দেই। এগুলি তোমরা নিজেরা যদি জাস্ট একটা দিন ওটিতে যে খেয়াল করো আর প্রি অপারেটিভ মেডিকেশনটা দেখো, দেখবে তখন এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এখন আমরা আসি যে জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি কিভাবে কাজ করে। 10 জন হলো। এখন কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি কেটে কেটে আসছে? ম্যাম শোনা যাচ্ছে এখন। আর স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আবারও বলে দিচ্ছি যারা এসেছো এ ব্যাচে, যাদের এই সিএনএস এর জেনারেল অ্যানেস্থেটিক্স আইটেমটা বাকি, ওরা নেক্সট উইকে তোমাদের স্যারের কাছে ডক্টর মাহবুবের কাছে দিয়ে দিবে। এখন আসো আমরা দেখি যে জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি মেইনলি দুই ভাবে কাজ করে। ওদের টার্গেট থাকে আয়ন চ্যানেলগুলি, ইনহিবিটরি আয়ন চ্যানেল আর এক্সাইটেটরি আয়ন চ্যানেল। কি করে ইনহিবিটরি আয়ন চ্যানেল আমাদের দুইটা আছে, একটা হলো ক্লোরাইড আয়ন আর পটাশিয়াম আয়ন। কেন এদেরকে ইনহিবিটরি আয়ন চ্যানেল বলে, কারণ যখন আয়ন চ্যানেল ওপেন হয় ক্লোরাইড আয়ন বা পটাশিয়াম আয়ন যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল হবে, মানে হাইপারপোলারাইজেশন অর রিপোলারাইজেশন হবে। আমরা জানি যে যখন ডিপোলারাইজেশন হয় সোডিয়াম চ্যানেল ওপেনের কারণে তখন অ্যাকশন পটেনশিয়াল হয়, আর যখন হাইপারপোলারাইজেশন অথবা রিপোলারাইজেশন হয় তখন আমরা ইনহিবিটরি ইফেক্ট পাই। এখন দেখো যে মলিকুলার টার্গেট কি কি অ্যানেস্থেটিক্স গুলির, একটা হলো ইনহিবিটরি আয়ন চ্যানেল গুলি, এর মধ্যে দুইটা মেইনলি ক্লোরাইড চ্যানেল আর পটাশিয়াম চ্যানেল। আর নেক্সট হলো এক্সাইটেটরি আয়ন চ্যানেল, এর মধ্যে কি কি আছে আমাদের মনে রাখতে হবে। আমাদের এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কোনগুলি, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট এবং সেরোটোনিন। তাহলে অ্যানেস্থেটিক্স গুলি কি করবে, ইনহিবিটরি আয়ন চ্যানেল গুলির কি করবে, অ্যাক্টিভেট করবে যাতে ইনহিবিশনটা বেশি হয়, আর এক্সাইটেটরি আয়ন চ্যানেল গুলিকে ইনহিবিট করবে। মানে দুইটাই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের নরমাল ইফেক্টটাকে করতে দিবে না, আর ইনহিবিটরি আয়ন চ্যানেলের নরমাল ইফেক্টটাকে বাড়িয়ে দেবে যাতে ওরা ইনহিবিশন বেশি করতে পারে। রোল 11, তোমার কি এই আইটেমটা ক্লিয়ার আছে? তোমার নামটা শো করছে না এখানে। রোল 11। আচ্ছা দেখো, অ্যাসিটাইলকোলিনের দুই ধরনের রিসেপ্টর, নিকোটিনিক মাস্কারিনিক। গ্লুটামেটের রিসেপ্টর তিনটা, AMPA, কেইনেট এন্ড NMDA। আর সেরোটোনিনের 5-HT হাইড্রোক্সিট্রিপটামিন 2 আর 3, 5-HT 3 রিসেপ্টর। এগুলির উপর মেইনলি জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি কাজ করে। তাহলে পরীক্ষায় যদি রিটেনে আসে যে মলিকুলার টার্গেট অফ অ্যানাস্থেটিক্স এজেন্ট, তাহলে আশা করি লিখতে পারবে যে এক্সাইটেটরি আয়ন চ্যানেল তিনটা আর ইনহিবিটরি আয়ন চ্যানেল দুইটা। এখানে হলো গ্লুটামেটের রিসেপ্টর তিনটার ইলাবোরেশন। এএমপি দিয়ে কি হয়, আলফা অ্যামাইনো 3 হাইড্রোক্সি 5 মিথাইল আইসোক্সাজোল 4 প্রোপিওনিক অ্যাসিড। এটা মনে রাখতে পারলে ভালো, না হয় শুধু অ্যাব্রিভিয়েশনটা মনে রাখো, এমপিএ। কে দিয়ে হয় কেইনিক অ্যাসিড, এনএমডিএ এটা ইম্পর্টেন্ট কারণ ক্যাটামিনটা এনএমডিএ রিসেপ্টরের উপর কাজ করে, আমরা পড়বো। এনএমডিএ হলো এন মিথাইল ডি অ্যাসপার্টেট। গ্লুটামেটের রিসেপ্টর তিনটা,
এখন দেখো কিভাবে কাজ করে। ইনহিবিটরি সিনাপটিক অ্যাক্টিভিটিটাকে বাড়ায়, এনহ্যান্স ইনহিবিটরি সিনাপটিক অ্যাক্টিভিটি। কিভাবে দেখো, ক্লোরাইড চ্যানেলকে ওপেন করে, পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে, ক্লোরাইড ঢুকে পটাশিয়াম বের হয়। আমাদের ইনহিবিটরি আয়ন চ্যানেল কি কি আছে? ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আছে গাবা, গ্লাইসিন। আমরা জানি যে যখন ক্লোরাইড আয়ন ঢুকে গাবা আয়ন চ্যানেল ওপেন হলে তখন আমরা কি পাই? ওই সিডেটিভ হিপনোটিক্স গুলি এই গাবা আয়ন চ্যানেলের উপর কাজ করে, গাবা রিসিপ্টরের উপর। আর দেখো গ্লাইসিন রিসিপ্টর, গাবা রিসিপ্টর। এটা হলো প্রথমটা, যে ইনহিবিটরি সিনাপটিক অ্যাক্টিভিটিটাকে বাড়াবে। নেক্সট কি, যে এক্সাইটেটরি অ্যাক্টিভিটিটাকে ডিমিনিশ করবে। এখানে কি কি আছে দেখো, এনএমডিএ রিসিপ্টর আছে, নিকোটিনিক রিসিপ্টর অফ অ্যাসিটাইল কোলিন আছে। নিকোটিনিক রিসিপ্টর অফ অ্যাসিটাইল কোলিন কিভাবে কাজ করে? সোডিয়াম চ্যানেলকে ওপেন করার মাধ্যমে এই অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিবে জেনারেল অ্যানেস্থেটিক। এনএমডিএ রিসিপ্টরটাকে ইনহিবিট করে রাখবে, যার কারণে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার লাইক গ্লুটামেট এন্ড অ্যাসিটাইল কোলিন তার নিজের কাজ করতে পারবে না, আমরা ইনহিবিটরি ইফেক্ট পাবো। মোটামুটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অনেকগুলি ড্রাগ কিন্তু এভাবেই কাজ করে। যেমন সিডেটিভ হিপনোটিক্স গাবা উপর কাজ করে, গাবা চ্যানেলের উপর। আবার দেখবে যে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ গুলিও সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে। এখন আমরা দেখি অ্যানেস্থেটিক্স কি কি আছে। রিটেন কোশ্চেনে আসতে পারে যে নেম দ্য জেনারেল অ্যানেস্থেটিক্স, তখন ইনহেলড অ্যানেস্থেটিক্স আর ইন্টারভেনাস অ্যানেস্থেটিক্স ভাগ করে লিখবে। আর স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট গুলি আমরা আলাদা পড়েছি, আমরা যখন অটোনমিক পড়েছি তখন কিছু পড়েছি, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট পড়বো। দেখো ভোলাটাইল অ্যানেস্থেটিক্স এর মধ্যে আছে হ্যালোথেন, এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন। তোমরা তোমাদের ওটিতে দেখবে যে তোমাদের কোনটা ব্যবহার করা হয় তোমাদের মেডিকেল কলেজে, হ্যালোথেন নাকি কোনো ফ্লুরেন। সেটা এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন অথবা সেভোফ্লুরেন হতে পারে। একবার যদি দেখো ওটা সবসময় মনে থাকবে। ওটা গেল ভোলাটাইল। আর গ্যাসিয়াস হলো নাইট্রাস অক্সাইড আর জেনন। মেইনলি নাইট্রাস অক্সাইডটা ব্যবহার করা হয়। ভোলাটাইল আর গ্যাসিয়াস এর মধ্যে পার্থক্য কি এটা জাস্ট জেনে রাখো, পরীক্ষায় ধরবে না। ভোলাটাইল অ্যানেস্থেটিক্স গুলির প্রেসারটা, ভেপার প্রেসারটা কম থাকে, এজন্য নরমালি রুম টেম্পারেচারে ওরা লিকুইড ফর্মুলেশনে থাকে। আর গ্যাসিয়াস অ্যানেস্থেটিক্স গুলি গ্যাসিয়াস ফর্মে থাকে রুম টেম্পারেচারে। এটা যারা ভালো পারবে ওদেরকে জিজ্ঞেস করতে পারে। এই যে তুমি বলছো ভোলাটাইল আর গ্যাসিয়াস, দুইটার মধ্যে পার্থক্য কি? ভোলাটাইলটা থাকে লিকুইড ফর্মে রুম টেম্পারেচারে, আর গ্যাসিয়াসটা থাকে গ্যাস ফর্মে। দেখো এটা নরমালি যখন কোনো অ্যানাস্থেটিক্স ব্যবহার করছি না আমরা, নরমাল গাবা তার কাজ করছে, বাইন্ডিং অফ গাবা কজেস দি ক্লোরাইড আয়ন চ্যানেল টু ওপেন। গাবা ও রিসিপ্টরের সাথে বাইন্ড করছে, ক্লোরাইড চ্যানেল ওপেন হচ্ছে, ক্লোরাইড আয়ন সেলের ভিতর ঢুকছে, হাইপারপোলারাইজেশন হচ্ছে। আর ইন প্রেজেন্স অফ ইনহেলড অ্যানাস্থেটিক্স কি হচ্ছে? বাইন্ডিং অফ গাবা ইজ এনহ্যান্সড, মানে গাবার অ্যাক্টিভিটিটাকেই অ্যানেস্থেটিক্স গুলি বাড়িয়ে দিচ্ছে, রেজাল্টিং ইন এ গ্রেটার এন্ট্রি অফ ক্লোরাইড আয়ন।
গাবার অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, এই জন্য ক্লোরাইড, দেখো এই অ্যারোটা চিকন এটা মোটা, বেশি বেশি ক্লোরাইড আয়ন ঢুকছে, তার ফলে কি হচ্ছে, সেলটা হাইপার পোলারাইজ হচ্ছে। মেকিং ইট মোর ডিফিকাল্ট টু ডিপোলারাইজ। হাইপারপোলারাইজ স্টেট এত বারবার হয় যে তাকে ডিপোলারাইজ করা, ডিপোলারাইজ মানেই তো অ্যাকশন পটেনশিয়াল, করা ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য নিউরোনাল এক্সাইটেবিলিটিটা কমে। Increase the activity of inhibitory neurotransmitter like GABA and glycine। মানে ইনহেলড অ্যানেস্থেটিক্স কিভাবে কাজ করে এটা আমরা আলাদাভাবে পড়ছি। ইনহেলড অ্যানেস্থেটিক্স গুলি increase the activity of inhibitory neurotransmitter like GABA and glycine and decrease the activity of excitatory neurotransmitter like glutamate। গ্লুটামেটের NMDA রিসেপ্টরের উপর কাজ করে। গুডেল সাইন একবার রিটেনে এসেছিল। এটা মানে অ্যানেস্থেসিয়ার স্টেজটাকে 4 ভাগে ভাগ করেছে, স্টেজ 1 2 3 4। স্টেজ 1টাকে বলে স্টেজেস অফ অ্যানালজেসিয়া। পেশেন্টের অ্যানালজেসিয়া হবে কিন্তু কোনো অ্যামনেসিয়া হবে না প্রথমে শুরুতে, বাট কিন্তু এই স্টেজে শেষের দিকে লেটার ইন দিস স্টেজ 1 বোথ অ্যানালজেসিয়া এন্ড অ্যামনেসিয়া আর প্রোডিউসড। তার মানে গেল স্টেজ 1 এ অ্যানালজেসিয়া হবে, পরে অ্যামনেসিয়াও হবে। স্টেজ 2 এ একটু এক্সাইটমেন্ট হবে, কেন? পেশেন্টের রেসপিরেশন, হার্ট রেট আর ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। স্টেজ 3, এখানে যে যখন পেশেন্ট স্টেজ 3 তে যাবে তখন সার্জারিটা করা হয় মেইনলি, এই জন্য এটাকে বলে সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া। এই স্টেজে কি হয়, আস্তে আস্তে রেসপিরেটরি রেট আর হার্ট রেটটা স্লো হয়, স্লো হতে হতে রেসপিরেটরি রেটটা সিজেশন হয়ে যায়, এই জন্য তখন পেশেন্টকে অবশ্যই অক্সিজেন দিয়ে রাখতে হয়। কমপ্লিট সিজেশন অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন। আর স্টেজ 4 পর্যন্ত আমরা যাব না, কারণ স্টেজ 4 এ গেলে পেশেন্টকে যদি সার্কুলেটরি তুমি সাপোর্ট না দাও, রেসপিরেটরি সাপোর্ট না দাও, পেশেন্ট মারা যাবে। এটা হলো মেডুলারি ডিপ্রেশন। আমরা জানি আমাদের মেডুলাতে কি কি থাকে, ভেসোমোটর সেন্টার, রেসপিরেটরি সেন্টার, এগুলি থাকে। এই স্টেজে গেলে পেশেন্টের কি হবে, সিভিয়ার ডিপ্রেশন অফ সিএনএস ইনক্লুডিং ভেসোমোটর সেন্টার ইন দ্য মেডুলা and respiratory center in the brainstem. Without circulatory and respiratory support, death will rapidly ensue in stage 4. এই স্টেজ 4টার নাম মনে রাখবে আর সহজ করে মনে রাখবে। স্টেজ 1 এ কি হচ্ছে, অ্যানালজেসিয়া, অ্যামনেসিয়া। স্টেজ 2 তে হচ্ছে একটু এক্সাইটমেন্ট হবে, রেসপিরেটরি রেট, হার্ট রেট বাড়বে। স্টেজ 3 তে যে আমরা সার্জারি করব, সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া হবে, তার মানে রেসপিরেটরি রেট, হার্ট রেটটা আস্তে আস্তে কমবে। আর স্টেজ 4 পর্যন্ত আমরা যাই না, কারণ এখানে গেলে মেডুলারি ডিপ্রেশন হয়, ভেসোমোটর সেন্টার, রেসপিরেটরি সেন্টার এর সিভিয়ার ডিপ্রেশন হয়। এটা পরীক্ষায় আসে, গুডেল সাইন। তার মানে অ্যানেস্থেটিক এজেন্ট গুলি 3টা প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকতে হবে। অ্যানেস্থেটিক্স অ্যাকশনের ইমমোবিলিটি হবে পেশেন্টের মাস্ট, অ্যামনেসিয়া হতে হবে আর আনকনশাসনেস হতে হবে। এখন আমরা পড়ব যে স্পেশাল কিছু প্রপার্টি। এই প্রপার্টি গুলি কেন পড়তে হবে, কারণ এগুলি এমসিকিউ তে আসে। দেখা যায় যে যদি রিটেনে জেনারেল অ্যানেস্থেটিক্স থেকে কিছু না আসে, এমসিকিউ তে প্রায় একটা ফুল। হ্যালোথেন, এনফ্লুরেন, দেখো ভোলাটাইল এজেন্ট গুলি কি করে, ডিপ্রেস নরমাল কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, মানে কার্ডিয়াক নরমাল কন্ট্রাক্টিলিটিটা কমাবে, তার মানে হার্ট রেট কমে যাবে। অল ভোলাটাইল অ্যানেস্থেটিক্স প্রসেস এ ভেরিং ডিগ্রি অফ ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টি, তার মানে কি হলো, ব্রঙ্কাসটাকে ডাইলেট করলো আর নরমাল কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটাকে কমালো ভোলাটাইল অ্যানেস্থেটিক্স গুলি। তার মানে অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে এটা আমি
মানে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যালোথেন, এনফ্লুরেন, যেহেতু এটা ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টি আছে, তাহলে একটা স্পেশাল আমরা অ্যাডভান্টেজ পেলাম, যেটা আমরা ব্যালেন্স অ্যানেস্থেসিয়ার সময় মনে রাখতে হবে, যে এই ড্রাগের এই অ্যাডভান্টেজটাকে আমার নিতে হবে, সর্বোচ্চ অ্যাডভান্টেজটাকে ম্যাক্সিমাইজ। ইনহেলড অ্যানেস্থেটিক গুলি মেইনলি ইলিমিনেট হয় ভেন্টিলেশনের মাধ্যমেই চলে যায়, আমাদের লিভারে যে আবার মেটাবলিজমের দরকার হয় না। নাইট্রাস অক্সাইড কি করে? সেরিব্রাল ব্লাড ফ্লোটাকে বাড়ায়, যার কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়তে পারে। দেখো এই প্রপার্টিটা নাইট্রাস অক্সাইডের খুব ইম্পর্টেন্ট। ইট হ্যাজ এ স্ট্রং অ্যানালজেসিক অ্যাকশন, মানে এটা দিলে আমরা দুইটা স্পেশাল অ্যাডভান্টেজ পেলাম। অ্যানাস্থেসিয়া তো হলোই, তার সাথে আমরা একটা অ্যানালজেসিক অ্যাকশন পেলাম, যেটা কিনা স্ট্রং, আর ডিফিউশন হাইপোক্সিয়া করতে পারে। মানে এটা আমাদের অ্যালভিওলাইতে যদি অ্যাকুমুলেট হয়, নরমাল যে এক্সচেঞ্জ অক্সিজেনের সেটা হয় না, এই জন্য হাইপোক্সিয়া হয়। তার মানে নাইট্রাস অক্সাইডের তিনটা প্রপার্টিস এখানে আমরা পড়ছি, যে সেরিব্রাল ব্লাড ফ্লোটা বাড়াবে, এজন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়তে পারে। নাইট্রাস অক্সাইডের একটা স্ট্রং অ্যানালজেসিক অ্যাকশন থাকে, আর এটা ডিফিউশন হাইপোক্সিয়া করতে পারে। এই তিনটাই কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা রিটেন কোশ্চেনে এসেছিল সম্ভবত মে 2019-এ। আমি যখন কোশ্চেন ডিসকাস করেছিলাম তখন পড়িয়েছিলাম। অ্যাডভার্স ইফেক্ট অফ ইনহেলড অ্যানেস্থেটিক্স, এর মধ্যে একটা আছে অ্যাকুট টক্সিসিটি, আর একটা আছে ক্রনিক টক্সিসিটি। অ্যাকিউট টক্সিসিটির মধ্যে আমরা চারটা পড়বো: নেফ্রোটক্সিসিটি, হেমাটোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। নেফ্রোটক্সিসিটি কারা করে? এনফ্লুরেন আর সেভোফ্লুরেন। হেমাটোটক্সিসিটি, এটা ইম্পর্টেন্ট, যে নাইট্রাস অক্সাইড যদি একটা পেশেন্টের ধরো বারবার সার্জারি হচ্ছে কোনো কারণে, ধরো হার্নিয়া রিপিটেডলি হচ্ছে বা কোনো কারণে হচ্ছে, ওকে আমি বারবার নাইট্রাস অক্সাইড প্রলং ডিউরেশনে দিলাম, তাহলে কি হবে? মিথিওনিন সিনথেস অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেবে। আমরা জানি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন দুইটা ডেফিসিয়েন্সিতে হয়? একটা হলো ফলিক অ্যাসিড, আরেকটা ভিটামিন B12। হ্যাঁ, ওই ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 এর অ্যাক্টিভিটির জন্য এই মিথিওনিন সিনথেস এনজাইমটা দরকার হয়। নাইট্রাস অক্সাইড কি করে? এই মিথিওনিন সিনথেস এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, যার ফলে রিপিটেডলি দিলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এটা খুব রেয়ার, কারণ রিপিটেডলি সার্জারি হয় এমন পেশেন্ট লাগবে। আচ্ছা, তবুও মনে রাখো হেমাটোটক্সিসিটি হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। আর হেপাটোটক্সিসিটি, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এই দুইটা করে হ্যালোথেন। এটাকে বলে হ্যালোথেন হেপাটাইটিস। আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া এটা কিন্তু শর্ট নোটে আসে, এটা আমরা পরে পড়বো, একটু পরে পড়বো, এটা মনে রাখো। দুইটা ড্রাগ ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে, একটা তো হ্যালোথেন, আরেকটা কি আমরা অটোনমিক ফার্মাকোলজিতে পড়েছিলাম, পেরিফেরালি অ্যাক্টিং স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট একটা আছে, যেটা ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে। আচ্ছা, তোমরা মনে করতে থাকো, আমি নেক্সট যাই। ক্রনিক টক্সিসিটির মধ্যে আছে মিউটাজেনেসিটি, টেরাটোজেনেসিটি, রিপ্রোডাক্টিভ ইফেক্ট। এগুলি আসলে ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা গেছে যে হতে পারে। টেরাটোজেনেসিটি হয় অনেক সময় পেশেন্টের অ্যাবর্শনও ইনডিউস হয়ে যেতে পারে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, আচ্ছা এখানে ড্রাগের নামটা চলে আসছে। আচ্ছা, এটা হলো একটা হেরিটেবল জেনেটিক ডিসঅর্ডার অফ স্কেলিটাল মাসল। এটা ইনসিডেন্স খুব কম, কিন্তু যে পেশেন্টের হবে সে পেশেন্ট কি হবে? তুমি যদি তাড়াতাড়ি রেসপিরেটরি সাপোর্ট না দাও, পেশেন্ট মারা যাবে। এখানে কি হয়? হাইপারথার্মিয়া মানে টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? পেশেন্টের মাসল রিজিডিটি হয়, হাইপারথার্মিয়া হয়, র্যাপিড অনসেট অফ ট্যাকিকার্ডিয়া, হাইপারক্যাপনিয়া, হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। কোন দুইটা ড্রাগে হবে? হ্যালোথেন আর সাকসিনাইলকোলিন। এটা আমি প্রতিবার পড়ানোর সময় বারবার বলি, তবুও যখন কোশ্চেন করি তোমরা দুইটা ড্রাগের নাম বলতে পারো না।
ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে হ্যালোথেন আর সাকসিনাইলকোলিন। আমরা ট্রিটমেন্ট কি করব, যে পেশেন্টের টেম্পারেচারটা কমানোর চেষ্টা করব, স্পঞ্জিং করব, পেশেন্টকে দরকার হলে পেশেন্টকে মানে আইস বাথও দেওয়া হয় অনেক সময়। আর ড্রাগ হিসেবে কি দিব, ডেন্ট্রোনিলটা দিব, ডেন্ট্রোলিন। এটা হলো একটা ক্যালসিয়াম ব্লকার, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামের রিলিজটাকে ব্লক করে দেয়, ক্যালসিয়াম আয়নগুলি ব্লক করে দেয়। কারণ সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন ক্যালসিয়াম বের হয় সেটাই তো আমাদের ওই অ্যাক্টিং মায়োসিনের কাপলিং করে, মাসেল কন্ট্রাকশন হয়। তাই আমার এখানে কাজ হলো ক্যালসিয়াম রিলিজটাকেই আমি বন্ধ করে দিব। এটা শর্ট নোটে আসে, এটা পড়বে, ইলাবোরেটলি পড়বে। এখন আসো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স কি কি আছে। প্রোপোফল, ক্যাটামিন, ইটোমিডেট, থায়োপেন্টান, মিডাজোলাম, ফসপ্রোপোফল। এই প্রতিটারই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক পড়তে হবে, স্পেশাল অ্যাডভান্টেজ, স্পেশাল ডিসঅ্যাডভান্টেজ। এটা রিটেনের চেয়ে বেশি এমসিকিউ তে আসে। প্রোপোফল ইজ নাও, আগে ইন্ডাকশনটা করা হতো থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে, কিন্তু এখন থায়োপেন্টাল সোডিয়ামকে মানে বারবিচুরেটকে রিপ্লেস করে দিয়েছে প্রোপোফল। এখন প্রোপোফলটাই মেইনলি ব্যবহার করা হয় ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে। একটা বলে যে টিভা, একটা ওয়ার্ড অনেক সময় শুনবে যে বলে যে টিভা দিয়ে সার্জারিটা করা হবে বা টিভা দিয়ে একটা এন্ডোস্কোপি করা হবে, তখন যাতে ওয়ার্ডটা তোমাদের নতুন না লাগে, এটা হলো টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া। আইভি মানে ইন্ট্রাভেনাস, এ ফর অ্যানাস্থেসিয়া, টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া। মানে আমরা যে ইনহেলড এজেন্ট গুলি দেই, নাইট্রাস অক্সাইড বা ভোলাটাইল এজেন্ট, ওগুলি আর দিব না। কি কি দিব, প্রোপোফল দিব, ইন্ট্রাভেনাস অপিওয়েড দিব, আর নিউরোমাসকুলার ব্লকার গুলিও তো ইন্ট্রাভেনাসলি আমরা দেই ডিউরিং মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়া। এটাকে বলে টিভা, টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া। এখন এটা কিন্তু খুব ব্যবহার হচ্ছে, প্রায় শুনতে পাবে। ধরো কোনো রিলেটিভের সার্জারি হবে বা এন্ডোস্কোপি হবে, যদি বলে টিভা দিয়ে করবে, তুমি যদি ওয়ার্ডটা তোমার কাছে নতুন লাগে তাহলে কিন্তু হবে না। তোমাদের এই ওয়ার্ডগুলি মনে রাখতে হবে। তো যদি রিলেটিভ এসে জিজ্ঞেস করে টিভা মানে কি, তখন না পারলে একটা লজ্জা না। দেখো প্রোপোফল, এটা দেখবে যে যদি ওটিতে দেখো, প্রোপোফলটা একেবারে মিল্ক হোয়াইটের মতো, মিল্কের মতো হোয়াইট ইন কালার। এটা পোরলি ওয়াটার সলিউবল, এজন্য এটার একটা প্রোড্রাগ ফর্মুলেট করেছে ফসপ্রোপোফল। ফসপ্রোপোফলটা হলো প্রোপোফলের একটা প্রোড্রাগ হুইচ ইজ ওয়াটার সলিউবল এন্ড কালারলেস, আর প্রোপোফলটা হলো হোয়াইট ইন কালার। এখানে কি কি থাকে, এটা একটা ইমালশন যেখানে 10% সয়াবিন অয়েল, গ্লিসারল থাকে, লেসিথিনের কাছে, ঠিক আছে। এই জন্য পেশেন্টের অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। সলিউশনটা মিল্কি হোয়াইট আর স্লাইডলি ভিসকাস, এর জন্য এটা পেইনফুল। আমরা জানি যে যে কোনো ইন্টারভেনাস এজেন্ট ওয়াটার সলিউবল হলে পেইনটা কম হয়, লিপিড সলিউবল বা ভিসকাস হলে ওটা পেইনফুল হয়। এই জন্য প্রোপোফলকে পরে প্রোড্রাগ হিসেবে ফসপ্রোপোফল, ওয়াটার সলিউবল একটা কম্পোনেন্ট, পরে ডেভেলপ করা হয়েছে। প্রোপোফল কিভাবে কাজ করে, আমরা যে মেকানিজম অফ অ্যাকশন গুলি পড়েছি ওর মধ্য থেকে একটার মাধ্যমে কাজ করে, গাবা রিসেপ্টরের অ্যাকশনটাকে বাড়ায়, পটেনসিয়েশন করে, পটেনসিয়েশন অফ ক্লোরাইড চ্যানেল, ক্লোরাইড কারেন্ট মিডিয়েটেড থ্রু দা গাবা এ রিসেপ্টর কমপ্লেক্স। মানে তোমরা সহজে লিখতে পারো যে গাবা রিসেপ্টরের অ্যাক্টিভিটিটাকে বাড়ায়।
Propofol acts as hypnotics but does not have any analgesic properties. কারণ আমরা পড়েছি নাইট্রাস অক্সাইডের অ্যানালজেসিক প্রপার্টি থাকে। ইট ইজ এ পটেন্ট রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, তার মানে অ্যাজমার পেশেন্টকে স্পেশাল প্রিকশনের সাথে প্রোপোফল দিতে হবে, যদি অল্টারনেটিভ থাকে না দেওয়াই ভালো। পটেন্ট রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, এই ক্যারেক্টারিস্টিক গুলি কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর একটা ইন্টারেস্টিং প্রপার্টি হলো প্রোপোফলের একটা অ্যান্টি ইমেটিক অ্যাক্টিভিটি থাকে, ওর নিজেরই একটা প্রপার্টি আছে অ্যান্টি ইমেটিক প্রপার্টি। তাহলে ও হলো পটেন্ট রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, অ্যান্টি ইমেটিক অ্যাক্টিভিটি আছে, আর গাবা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করার মাধ্যমে কাজ করে। নেক্সট ইজ ইটোমিডেট। ইটোমিডেটও কাজ করবে প্রোপোফলের মতো, গাবা মেডিয়েটেড ইনহিবিশনটাকে বাড়াবে, হার্ট রেটের উপর খুব কম এটার ইফেক্ট হয়। আর ইটোমিডেটের একটা স্পেশাল অ্যাডভার্স ইফেক্ট হলো এটা অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন করে। জাস্ট এটুকু মনে রাখো, অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন করে। আর আমরা যে দেখলাম প্রোপোফলটা অ্যান্টিইমেটিক অ্যাক্টিভিটি আছে, আর ইটোমিডেটের তার উল্টা, এখানে পোস্ট অপারেটিভ নসিয়া ভমিটিং খুব বেশি হয় ইটোমিডেটের ক্ষেত্রে। ইটোমিডেট আমি দিলে পোস্ট অপারেটিভ নসিয়া ভমিটিং বেশি হয়, এই জন্য কি করতে হবে, অ্যান্টিইমেটিক আলাদাভাবে দিয়ে দিতে হবে। ক্যাটামিন, ক্যাটামিন শর্ট নোটে আসে, মাঝে মাঝে রিটেনে আসে। ক্যাটামিন কি করে, সিগনিফিকেন্ট অ্যানালজেসিয়া প্রডিউস করে, অন্য কোনো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স করে না। ইনহেলড এর মধ্যে নাইট্রাস অক্সাইড করে, আর ইন্ট্রাভেনাস এর মধ্যে ক্যাটামিন সিগনিফিকেন্ট অ্যানালজেসিয়া প্রডিউস করে। এটা একটা স্পেশাল ধরনের অ্যানেস্থেসিয়া করে, যাকে আমরা বলি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া। এখানে পেশেন্টের কি হবে, পেশেন্টের মানে আইটা ওপেন থাকবে, মনে হবে যে পেশেন্ট আনকনশাস না, আর নিস্টিগমেটিক গেজ হবে, মানে আই বলটা টু এন্ড ফ্রো মুভমেন্ট করবে, এটাকে বলে ক্যাটালেপটিক স্টেজ। এই ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া কাকে বলে, এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করে ভাইবাতে, কাকে বলে আর কে করে। ক্যাটামিন করে, যে পেশেন্টের আইটা ওপেন থাকে, মাঝে মাঝে স্যালাইভেশন হয়, ল্যাক্রিমেশন হয়, আই বলটা টু এন্ড ফ্রো মুভ করতে থাকে। ক্যাটামিন কিভাবে কাজ করে, ইনহিবিশন অফ দ্য এনএমডিএ রিসেপ্টর কমপ্লেক্স, এনএমডিএ রিসেপ্টরকে ইনহিবিট করে, যার কারণে গ্লুটামেট তার এক্সাইট। আর ক্যাটামিনের আরো একটা স্পেশাল প্রপার্টি হলো এখানে অ্যামনেসিয়া হয় না, যার কারণে পেশেন্ট সার্জারির পরেও মনে করতে পারে ওর কি হয়েছিল, কি করেছিল। রিফ্লেক্স গুলি মাঝে মাঝে রিফ্লেক্স হয়, যেমন আপার এয়ারওয়ে গ্যাগ রিফ্লেক্স হয়, রিফ্লেক্স প্রিজার্ভ থাকে, আইটা ওপেন থাকে, নিস্টেগমিক গেজ হয়, ল্যাক্রিমেশন স্যালাইভেশন হয়। এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি দেই, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেই, যেমন ধরো অ্যাট্রোপিন একটা দিয়ে দিলে এই ল্যাক্রিমেশন আর স্যালাইভেশনটা হবে না। ক্যাটামিনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ডিটেলস পড়বে। আর একটা রিঅ্যাকশন হয় ক্যাটামিন দিলে, এটাকে বলে ইমার্জেন্স রিঅ্যাকশন। যারা একটু ভালো পারবে ওদেরকে জিজ্ঞেস করবে ইমার্জেন্স রিঅ্যাকশন কি। এখানে কি হয়, পেশেন্টের ভিভিড কালারফুল ড্রিম হয়, হ্যালুসিনেশন, পেশেন্টের মনে হয় যে পেশেন্টের মানে বডিটা, মানে কি বলে বাংলায় বললে যে আত্মাটা আউট অফ বডি এক্সপেরিয়েন্স, আত্মা বের হয়ে যাচ্ছে এরকম, মানে পেশেন্টের খুব হ্যালুসিনেশন হয়। আর এই হ্যালুসিনেশনের জন্য কখনো কখনো একটা ইউফোরিক স্টেজে, মানে পেশেন্টের খুব ভালো লাগে এই হ্যালুসিনেশনটা, এই অনুভূতিটা। এই জন্য দেখা যায় যে অনেক সময় এটা পটেনশিয়াল ফর অ্যাবিউজ অফ দ্য ড্রাগ, এই কারণে এই ড্রাগটা মাঝে মাঝে অ্যাবিউজ হয়, মানে ড্রাগ অ্যাবিউজাররা মরফিন যেরকম দেয় ক্যাটামিন দিয়েও অ্যাবিউজ করে, ড্রাগ অ্যাবিউজ। আর চিলড্রেনের ক্ষেত্রে এই
ইমার্জেন্স রিঅ্যাকশনটা কম হয়। এজন্য দেখা যায় যে চিলড্রেনদের ছোটখাটো সার্জারি যেমন সার্কামসিশনের সময়ও অনেক সময় ক্যাটামিন দিয়ে করা হয়। ক্যাটামিনটা অ্যান্টিকনভালসেন্ট হিসেবেও ব্যবহার করা যায়। Ketamine can produce significant increase in systemic blood pressure, heart rate, cardiac output. কারণ কেন করবে? হার্ট রেট বাড়াবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে, এই জন্য। কোনো প্রকার রেসপিরেটরি ডিপ্রেশন করে না। ক্যাটামিনটা ভালো করে পড়বে পুরাটুকুই। অ্যাডভান্টেজেস অফ কেটামিন: প্রোফাউন্ড অ্যানালজেসিয়া হবে, ব্রঙ্কোডাইলেশন হবে, রেসপিরেটরি ডিপ্রেশনটা মিনিমাল হবে। Ketamine can be administered by multiple routes. শুধু যে ইন্ট্রাভেনাসলি দিতে পারো তা না, এটা ইন্ট্রামাসকুলার ফর্মুলেশন, ওরাল ফর্মুলেশন, রেকটাল সাপোসিটরি, এপিডুরাল ফর্মুলেশনও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? ওই যে পড়লাম, ইমার্জেন্সি রিঅ্যাকশন, একটা আনপ্লিজেন্ট সাইকোমিমেটিক সাইড ইফেক্ট হবে। হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া করে, যেহেতু সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তাই। আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটাও বাড়ায় সেরিব্রাল ভেসোডাইলেশন করার মাধ্যমে। বারবিচুরেটস তো পড়েছিলাম সিডেটিভ হিপনোটিক্স এর সময়ই। থায়োপেন্টাল আর মিথোহেক্সিটালটা মেইনলি ইন্ডাকশনের জন্য ব্যবহার করা হয়। কিভাবে কাজ করে? সিডেটিভ হিপনোটিক্স চ্যাপ্টারে পড়েছো যে বারবিচুরেটস কিভাবে কাজ করে। গাবা রিসিপ্টরের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গ্লুটামেটের অ্যাক্টিভিটিটাকে কমায়। এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন হয়, র্যাপিড রিকভারি হয়। অনসেট অফ অ্যাকশন উইদিন 30 সেকেন্ড, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, উইদিন 30 সেকেন্ড। রিকভারি উইদিন 5 to 10 মিনিটস। রিডিস্ট্রিবিউশন হয়, যেহেতু এটা খুবই মানে অনেক বেশি লিপিড সলিউবল একটা ড্রাগ, এই জন্য এটা রিডিস্ট্রিবিউটেড হয়, ফ্যাট মেইনলি হয় ফ্যাটে। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে আমরা কি কি দেই? একটা, এখন তো H2 ব্লকার দেওয়া হয় না, প্রোটন পাম্প ইনহিবিটর দেই, অ্যান্টিকোলিনার্জিক দেই যাতে সিক্রেশন গুলি কমে। ধরো অ্যাট্রোপিন দেওয়া হয়, অ্যান্টিমেটিক দেওয়া হয়, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয় যাতে অ্যালার্জিক রিঅ্যাকশন না হয়। অনেক সময় প্রোপোফলে আমরা দেখলাম যে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, এই জন্য আমরা প্রিকশন হিসেবে অ্যান্টিহিস্টামিন দেই। বেনজোডায়াজেপিনস দেই যাতে পেশেন্ট একটু অ্যানজিওলাইটিক ইফেক্ট হয় পেশেন্টের। অপিওয়েড দেই অ্যানালজেসিয়ার জন্য। বেনজোডায়াজেপিনস অ্যাংজাইটিটাকে কমাবে, রিলিভ অ্যাংজাইটি। প্রোটন পাম্প ইনহিবিটর কি করবে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। আমরা জানি যে স্ট্রেসফুল কন্ডিশনে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা বাড়ে, এই জন্য আমরা একটা প্রোটন পাম্প ইনহিবিটর দেই। অ্যান্টিহিস্টামিন প্রিভেন্ট অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যান্টিইমেটিক, ভমিটিং হলে কি হবে? পেশেন্টের অ্যাসপিরেশন হয়ে যাবে, মানে লাংসে চলে যাবে। প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ স্টমাক কন্টেন্ট and also post surgical nausea vomiting টাকে প্রিভেন্ট করে। অপিওয়েড প্রোভাইড অ্যানালজেসিয়া। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, সিক্রেশন তো কমাই, সাথে ব্র্যাডিকার্ডিয়া। এখানে হলো কিছু ক্যারেক্টারিস্টিক ইনহেলড আর ইন্টারভেনাস অ্যানেস্থেটিক্স এর। এটা লিপিং কটে আছে, জাস্ট এইটা একটু দেখে নিবে। থায়োপেন্টালের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক, র্যাপিড অনসেট। ক্যাটামিন যেমন গুড অ্যানালজেসিয়া করে। প্রোপোফল কি করে? নশিয়া করে না। কারো কোনো প্রশ্ন আছে?
ম্যাম হ্যাঁ বলো, একটু জোরে বলো, কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। ম্যাম ম্যাম অ্যামনেশিয়া মানে কি? অ্যামনেশিয়া মানে সিনেমাতে দেখো না, মাথায় বাড়ি খেলে কি হয়, ভুলে যাওয়া অ্যামনেশিয়া মানে। মানে সার্জিক্যাল প্রসিডিউরটা যে হচ্ছে এটা তো পরে কোনো পেশেন্টের মনে থাকে না, কিন্তু কেটামিন দিলে অনেক সময় দেখা যায় যে অ্যামনেশিয়াটা হয় না, পেশেন্টের ওটা মনে থাকে কি কি করা হলো। ধরো কোনো বাচ্চাকে সার্কামসিশন করলে ওর মনে থাকবে যে কি কি করা হয়েছিল, এটা হলো অ্যামনেশিয়া, ম্যাম আসসালামু মেমোরিটা লস আলাইকুম। হয়। ওয়ালাইকুম হ্যালো আসসালাম। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম প্রোপোফলকে প্রো ড্রাগ হিসেবে কখন ব্যবহার করব আমরা, বা কিসের জন্য ব্যবহার হ্যাঁ করব? হ্যাঁ, ম্যাম বলছিলেন, আমি পুরোটা তুলতে পারিনি। দাঁড়াও। মানে প্রোপোফলটা হলো, দেখাচ্ছি। ম্যাম ওই যে পেইনলেস ওয়াটার সলিউবল, হ্যাঁ আর হ্যাঁ, একটা বলছিলেন পেইনফুল, ওইটা মনে নাই মানে পুরোটা। প্রোপোফল হলো ইমালশন ফর্মুলেশনে পাওয়া যায়, এই জন্য দেখা যায় যে অনেক সময় ওইটা অ্যালার্জিক রিয়েকশন করে। প্রোপোফলটা মানে নরমালি যেটা প্রোপোফল ওটা ওয়াটার সলিউবল না, লিপিড সলিউবল বেশি, এই জন্য ওটা ইমালশনের একটা ফর্মুলেশনের মাধ্যমে পাওয়া যায়, মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স। কিন্তু ওটা খুব পেইনফুল। প্রোপোফলটা কিন্তু যে একবারই দিলে পুরো মেইনটেনেন্স হবে তা না, এটা কিন্তু একটু পর পর ডোজটা দেওয়া হয়। দেখবে যখন ওটিতে যাবে প্রোপোফলটা একবার দিচ্ছে, একটু পরে আবার দিচ্ছে। ধরো পেশেন্টের কোনো কারণে পেইনফুল হলো বা অ্যালার্জিক রিয়েকশন হলো, তখন ফসপ্রোপোফলটা দেওয়া হয়। অথবা এটা মানে অ্যানেস্থেটিক্স যিনি আছেন উনার চয়েস যে উনি প্রোপোফল দিবেন নাকি ফসপ্রোপোফল দিবেন। এটা দুইটা ফর্মুলেশনেই এখনো পাওয়া যায়, প্রোপোফলও পাওয়া যায় প্রো ড্রাগ হিসেবে, ফসপ্রোপোফলও পাওয়া যায়। এটা আসলে সার্জন বা অ্যানেস্থেটিক্স যিনি আছেন উনার চয়েস যে কোনটা দিবেন, উনি কোনটা ব্যবহার করবেন। ধরো একবার পেশেন্টকে প্রোপোফল দেওয়া হলো, ওর কোনো ধরনের একটু অ্যাডভার্স ইফেক্ট হলো বা খুব পেইনফুল হলো ওর জন্য, তখন ওটা ফসপ্রোপোফলে চেঞ্জ করে দেওয়া যায়। এটা প্রো ড্রাগের এক্সাম্পল হিসেবে মনে রাখবে। আর অবশ্যই এই স্পেশাল যে এক একটার এক একটা প্রপার্টি, এগুলি মনে রাখবে। যদি রিটেনে না আসে এসএকিউতে, এটা এমসিকিউতে আসে। আবার অনেক সময় এসএকিউতেও শর্ট নোট হিসেবে ক্যাটামিন বা প্রোপোফলটা আসতে পারে। আর প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অবশ্যই ভালো করে পড়বে, এটা কিন্তু দেখবে যে প্রফে অনেকবার এসেছে আগে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমার 11টার সময় কিন্তু আরেকটা ক্লাস আছে, তখন জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি পড়াবো। এই ক্লাসটা মেইনলি ছিল এ ব্যাচের জন্য। এ ব্যাচের কয়জন আছো? রোল 11 আছো?